আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় আজ। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পদ জব্দের আবেদন প্রসিকিউশনের, পাবেন না অনুকম্পা। রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। নগরীর নিরাপত্তা জোরদার। রায়কে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান বিএনপির। নাশকতা করলে প্রতিহতের ঘোষণা জামায়াত সহ ৮ দলের। নির্বাচনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছে সিইসি। প্রার্থী ও দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান। এবং গর্ভের সন্তান মারা যাওয়ার নাটক সাজিয়ে অভিনব প্রতারণায় নবজাতক বিক্রি। জন্মের ৭.৫ বছর পর হতভাগা মা জানলেন বেঁচে আছে তার শিশু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা করা হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করবেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর আবারও ইন্টারপোলের কাছে আসামিদের গ্রেফতারে রেড নোটিশ জারির আবেদন করা হবে। নারী হলেও শাস্তির ক্ষেত্রে পলাতক শেখ হাসিনার বিশেষ কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই গণ আন্দোলনে বিপ্লবী ছাত্র জনতাকে দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারা যায় প্রায় ১৪০০ মানুষ। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত ২৩ অক্টোবর। ১৭ নভেম্বর রায় দেওয়ার কথা গত বৃহস্পতিবার জানিয়ে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের কোন মামলার এটি হবে প্রথম রায়। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের রায় নিয়ে রোববার সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিম। জানান, রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করারও আর্জি জানানো হয়েছে। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত, নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে, আমরা সেজন্য এটা চেয়েছি। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন গাজী তামিম। রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। রায় পরবর্তী মামলার কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে ৩০ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইখতিয়ার নেই। বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার দায় অস্বীকার রায়কে প্রভাবিত করবে না বলেও মন্তব্য করেন প্রসিকিউটর তামিম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যা মামলার রায়কে ঘিরে কয়েক জেলায় যানবাহন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কোথাও অ্যাম্বুলেন্স, ব্যাংক, বাসে পেট্রোল বোমা এবং ককটেল মেরে পালিয়ে যায়। এদিকে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও গতকাল সন্ধ্যায় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাসা এবং বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও কারণবাজার এবং জুরাইনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতকারীরা। এক বার্তায় নাশকতাকারীদের গুলির নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জ, মাদারীপুর সহ 4 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। মনির হোসেন তপুর রিপোর্ট।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত 2টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি মোটরসাইকেলে করে 5 জন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে, পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি। এদিকে গাজীপুরের শ্রীপুরের বারতুপা বাজারে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায়ও আগুন দেওয়া হয়েছে। ভবনটির সীমানা প্রাচীরের বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা, যদিও কিছুক্ষণের মধ্যে নিভে যায় আগুন। শেরপুর থানার ওসি মঈনুদ্দিন জানান, এক যুবক লম্বা একটি লগির মাথায় আগুন জ্বালিয়ে গ্রামীণ ব্যাংকের এই শাখায় সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছেন, আর পাশে থাকা আরেক যুবক সেটির ভিডিও ধারণ করেছেন। মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের ঢাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাস্তার দুপাশে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করলে দুই দিক থেকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ভোর 4টা থেকে 6টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শাটডাউন সফল করার জন্য বিক্ষোভ মিছিল করে। সকাল হওয়ার সাথে সাথেই মাদারীপুরের আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা সড়কটি দ্রুত স্বাভাবিক করতে কাজ শুরু করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে সাভার ও মানিকগঞ্জে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এসব ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এসব জেলায় নাশকতার ঘটনা ঘটলেও ঢাকা ছিল অনেকটা নিরাপদ। প্রশাসনের কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রমের ফলে দিনের আলোতে কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে সন্ধ্যার পর কারওয়ান বাজার, জুরাইন বিক্রম প্লাজা সহ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণহত্যায় শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মী সহ দেশবাসীকে এই নৈরাজ্য রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নানা অনিশ্চয়তার মধ্যেও দেশ যখন নির্বাচনমুখী, তখন একটি মহল নানা দাবির নামে ভোটকে বিলম্বিত করার চেষ্টা করছে। বলেন, গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনই একমাত্র পথ। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা। আজীবন লড়েছেন সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে বিভ্রান্তিকর রাজনীতি চলছে। গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে তা পূরণে কারো আন্তরিকতা নেই। দেশে স্থিতিশীলতা ফেরাতে এখন সবচেয়ে বড় প্রয়োজন নির্বাচিত সরকার। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যার কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে
যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করলে শক্ত হাতে তা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনের সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদীদের বিচার সহ ৫ দফা দাবিতে ৮ দলের আন্দোলন চলবে। এতে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান জামায়াতের এই নেতা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার আল ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেন জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের শীর্ষ নেতারা। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন বিভিন্ন দলের প্রধানরা। আলোচনা পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বৈঠকের পর্যালোচনায় উঠে এসেছে প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, এটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোন গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোন সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও যায়নি, এটা কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ। আমাদের ৮ দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। একই দিনে 2 ভোট জনমনে সংশয় তৈরি করেছে মন্তব্য করে এটি দ্রুত দূর করতে বৈঠকে ৮ দলের নেতারা সরকারের ভূমিকা প্রত্যাশা করেন। প্রধান উপদেষ্টা একই দিনে ভোট একথা বলার কারণে যে সংশয়, তা সরকারকে দূর করতে হবে। আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আমাদের এই আন্দোলনের জন্য সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস গুলো কিন্তু ঐক্যমত্য কমিশন এবং গণভোটে ইনশাআল্লাহ যাচ্ছে। আর আন্দোলনের মধ্য দিয়ে আমরা মনে করি নির্বাচন প্রভাবিত হবে না, বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রেই আমাদের এই আন্দোলন ভূমিকা রাখবে। গোলাম পরোয়ার আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি হওয়ায় বৈঠক থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ৮ দলের শীর্ষ নেতারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রার্থীরা আচরণবিধি ঠিকঠাক মতো পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে এসব কথা বলেন সিইসি। এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পেশি শক্তির ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে দ্বিতীয় দিন 2 দফায় 12টি দলের প্রতিনিধিদের সাথে সংলাপে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে সংলাপে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি। এ সময় ইসলামী ঐক্যজোটের একাংশের প্রতিবাদে আবুল হাসানাত আমিনের নেতৃত্বাধীন অংশের প্রতিনিধিদের সংলাপ থেকে বের করে দেয় নির্বাচন কমিশন। সংলাপের শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের সহযোগিতা প্রয়োজন। সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের মূল উদ্দেশ্য। একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা, কিভাবে আমরা একটা সুস্থ সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। এ সময় কমিশনের ওপর আদালতের হস্তক্ষেপ বন্ধ না হলে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।
সক্ষমতা সম্পূর্ণ নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা যেন আমাদের পথযাত্রা শুরু করতে পারি। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ এবং সর্বজন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অপরিহার্য। বিকেলে সংলাপে অংশ নেয় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। আমার বিশ্বাস আপনারা একটা ভালো ভোট করতে পারবেন, যেহেতু কোনো দলের প্রতি আপনাদের কোনো মোহ নাই। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। বিষয়ে আলোচনা ও মত বিনিময়ের জন্য ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। তরুণদের ভোট আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। রাজধানীতে ডিফেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে কথা বলেন ঢাকা 14 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি ও জামায়াত ইসলামের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান। এ সময় ডিফেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেই গণতন্ত্র টেকসই হবে। এ নিয়ে বিতর্কে অংশ নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসুন আমরা বিশেষবাদ দিয়ে সাধারণ জনগণকে নিয়ে গণতন্ত্রকে টেকসই করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। বড় দলগুলোর মধ্যে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচন ঘিরে একটা ভীষণ রকম ধোঁয়াশা ছিল। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই ধোঁয়াশা কেটে গিয়েছে। এবারে নির্বাচনকে আমরা বলতে পারি বাগে বাগে লড়াই হবে, সিঙ্গে সিঙ্গে লড়াই হবে। এবারে জাতীয় নির্বাচনে কোনোভাবে বাগে সিঙ্গে লড়াই হবে না। বিনা ভোটের কোনো নির্বাচন এবার হবে না। এবারে দিনের ভোট রাতে হবে না। এবারে আমি আর দাবির নির্বাচন কোনোভাবে হবার কোনো সুযোগ নেই। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম তুলি এবং একই আসনে জামাতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। 27 বছর বয়সের স্ত্রী আর 2 সন্তানকে রেখে 8 বছর আয়না ঘরে থাকা ব্যারিস্টার আরমান বলেন, সিদ্ধান্ত নিতে না পারা 42% ভোটারের সিদ্ধান্তে পাল্টে যেতে পারে হিসেব নিকেশ। প্রত্যেকটি সমীক্ষা বলছে আগামী 2 মাস পর, 2.5 মাস পর আমাদের যে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে, সে ভাগ্য নির্ধারিত হবে তরুণদের ভোটে। 42% ভোটার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কার পক্ষে রায় দেবে। এই 42% ভোটার আগে কোনদিন ভোট দেয়নি, তাদের কোনো দলের প্রতি আনুগত্য নেই। 2016 সালে গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন সঞ্জিদা ইসলাম তুলি জানেন না তার ভাই বেঁচে আছেন কিনা। তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো চক্রান্তই নির্বাচন বানচাল করতে পারবে না। লকডাউন দিচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কিন্তু আমার মনে হয় অভ্যুত্থানের পরে, জুলাই পরবর্তীতে মানুষ উদ্দেশ্যটা বুঝতে পারে এবং এটা সফল করতে দিবে না। আসলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নুরি সুলতানা নুপুরদের শক্তিশালী অবস্থানের সামনে পরাজিত হয় সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় প্রতীক শাপলা কুলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীর বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। পঞ্চগড় 1 আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তিনি। এ সময় সার্জিস বলেন, বিগত সময়ে প্রাপ্য অধিকারটুকু আদায় করে নেয়ার মতো জনমানুষের নেতা পায়নি পঞ্চগড়বাসী। নির্বাচিত হলে মানুষদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর খেলার খবর।
দেশের মাটিতে পরাজয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করল ভারত। কলকাতা টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে শুভমান গিলের দল। এই পরাজয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে নেমে গেল ভারত। আর ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ১৫৩ রানে অল আউট হলে জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ১২৪ রানের। সফরকারীদের স্পিন আক্রমণে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। স্পিনাররাই নিয়েছেন ৭ উইকেট। এর আগে কলকাতার ইডেন গার্ডেন্স দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে প্রথম ইনিংসে অল আউট হয়েছিল ১৮৯ রানে। আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় আজ। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পদ জব্দের আবেদন প্রসিকিউশনের পাবেন না অনুকম্পা। রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, নাশকতাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। নগরীর নিরাপত্তা জোরদার। রায়কে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান বিএনপির। নাশকতা করলে প্রতিহতের ঘোষণা জামায়াত সহ ৮ দলের। নির্বাচনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চেয়েছে সিইসি। প্রার্থী ও দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান। এবং গর্ভেই সন্তান মারা যাওয়ার নাটক সাজিয়ে অভিনব প্রতারণায় নবজাতক বিক্রি। জন্মের ৭.৫ বছর পর হতভাগা মা জানলেন বেঁচে আছে তার শিশু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।